আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। সাথে সাথে ঈদ উল আজহার শুভেচ্ছা রইল সবার প্রতি। আশা করি ঈদের পরে এই কুরবানির মাংস বা বিভিন্ন ভালো খাবার খেয়ে সবাই সুস্থ আছো। দয়া করি সুস্থ থাকো। আজ আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আমরা ষষ্ঠ অধ্যায় পড়াবো। তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষায় এই অধ্যায়টা আছে, তিনটা অধ্যায় আছে, মধ্যে ষষ্ঠ অধ্যায় চ্যাম্পটিতেও আছে, সুতরাং এই অধ্যায়টা পড়াবো। আর তোমরা এটা অবগত আছো, অনেকেই ন্যাশনাল কলেজ পেজে ক্লাস দেখতে, এখন ন্যাশনাল কলেজ না হয়ে স্কুলের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যা তোমাদের জন্য খুবই ভালো, একটা সুবিধাজনক অবস্থান। সেটা হলো ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ পেজে গিয়ে তোমরা এই লাইভ ক্লাসটা দেখতে পারবে। যারা জেনেছো তারা অন্যদেরকে শেয়ার করে জানিয়ে দাও। অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড হতে হবে, বাধ্যতামূলক। তোমরা মেসেজ অপশনে গিয়ে নিজের নাম রোল লিখে মেসেজ করে দিবে, নাম রোল ক্লাস শ্রেণী, কারণ যেহেতু নবম দশম আছে সেই জন্য শ্রেণীর নামটাও লিখতে হবে। আর এটা সম্পূর্ণটাই কমার্স অথবা আর্টসের জন্য, যেহেতু আমাদের আর্টস নেই, সম্পূর্ণ কমার্স ক্লাসদের জন্য। আজকে পড়াবো আমি ষষ্ঠ অধ্যায় পলিমারকরণ। মানে পলিমারকরণ সম্পূর্ণ শব্দটাই মনে হয় নতুন, কিন্তু এটার ব্যবহার আমরা প্রতিনিয়ত করি। যদি আমি বলি আমার গেঞ্জিটা, এটা একটা পলিমারকরণ। চশমার কথা যদি বলি, এটা একটা পলিমারকরণ। আমি যদি বলি কি দিয়ে তৈরি, মনে হয় প্লাস্টিক দিয়ে তৈরি, এটা একটা পলিমারকরণ। এটা একটা পলিমার। সুতরাং আমরা প্রতিনিয়ত এমন কোনো বস্তু আমি দেখি না যে পলিমার ব্যবহার হয় না। সুতরাং সর্বস্তরে পলিমারকরণ ব্যবহার করা হয়, পলিমার ব্যবহার করে। তার মানে পলিমারটা কি? পলিমার হচ্ছে একটা গ্রিক শব্দ, যা পলি এবং দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। আচ্ছা, আমার লাইভ ক্লাসটা কি দেখা যাচ্ছে কিনা তোমরা একটু শিওর হয়ে মেসেজ দাও যে সাউন্ড অথবা পিকচার বা ছবি দেখা যাচ্ছে কিনা, সেটা হলে একটু সুবিধা হয়। লাইভ ক্লাসে কেউ এখনো আসে নাই, আশা করি আসবে ইনশাআল্লাহ। সুতরাং দৈনন্দিন জীবনে আমাদের পলিমারের ব্যবহার অনেক আছে। আমাদের চোখের সামনে এমন কোনো কিছু নেই যা পলিমার না। তার মানে প্রত্যেকটা বস্তুই পলিমার বলা যেতে পারে। যেমন থালা বাসন, বৈদ্যুতিক সুইচ বলো, কার্পেট বলো, কাপড় বলি, আমি যে পরিধান করছি কাপড় সেটা বলো, পিভিসি পাইপ বা পলিথিন ব্যাগ। এই যে পলিথিন ব্যাগ দেখো, তোমাদের জন্য এনে রেখেছি, এই যে পলিথিন ব্যাগ, এটা একটা পলিমারকরণ। হ্যাঁ, পলিথিন। তারপর এই প্লেট, মেলামাইন প্লেট, এটা একটা পলিমার। প্লাস্টিক। তারপর এটা কি? এটা সবাই দেখো, প্রাণ কোম্পানির সুইটমিট, দই, মিষ্টি দই। এই যে বক্সটা তৈরি করা হলো, এটা একটা পলিমার, মানে কিছু উপাদান মিলিয়ে তৈরি করা হয়েছে। এই পলিমারটা কিন্তু কয়েক রকমের হয়, যেমন এটা হচ্ছে কৃত্রিম। এই প্লাস্টিক, এই পলিথিন কি, আমরা এই পলিথিন কিভাবে তৈরি হয় সেটা আছে দেখাবো। যে পলিমার মানে কৃত্রিম পলিমার, যা মানুষের তৈরি করে। আর যেমন আমি গেঞ্জি পরেছি, এটা সুতি যদি হয়, সুতির কাপড়। যেমন এই এটা দেখো, এই যে একটা আমার হাতে একটা ক্যাপ আছে, ক্যাপের দিকে যদি তাকায়, এটা পাট দিয়ে তৈরি, পাট। হ্যাঁ, পাটটা অবশ্যই প্রাকৃতিক ভাবে হয়। সেটা কি দিয়ে হয়? পাট ক্ষেত থেকে, পাটের গাছ থেকে, পাটের কাছে আঁশ থাকে, সেই আঁশ থেকে তন্তু হয়, তন্তু থেকে সুতা হয়, সুতা থেকে কাপড় হয়, সেটা আমরা পরিধান করি। সুতরাং আমরা পলিমার সম্পর্কে বিভিন্ন আলোচনা করব। এর আগে আমরা জানি পলিমার শব্দটির কোথায় থেকে এসেছে। পলিমার শব্দটি গ্রিক শব্দ পলি এবং মেরোস, এই দুইটা শব্দের সমন্বয়ে পলিমার শব্দটি কি? গ্রিক শব্দ। পলি অর্থ কি? অর্থ
পলি অর্থ কি? অংশ। পলি অর্থ অংশ বা পার্ট। আর আরেকটা কি অংশ? পলিমার, মানে সন্ধি বিচ্ছেদ করলে কিন্তু হবে না, মার অর্থ না, পলি অর্থ অংশ। আর মেরুস, মেরুস এর অর্থ, মেরুস অর্থ কি? পলি অর্থ অংশ, মেরুস অর্থ অনেক। তার মানে কি, যে এই যে কলমটা, এই প্লাস্টিকের কলমটা যে তৈরি করা হলো অনেকগুলোর একটা অংশ, তার মানে অনেকগুলো প্লাস্টিকের ছোট ছোট কণা একত্রিত হয়ে, ছোট ছোট কণা হলো এক একটা অংশ একত্রিত হয়ে, যে অনেকগুলি বলছে, অনেকগুলি একত্রিত অংশ একত্রিত হয়ে একটা পলিমার, একটা কলম তৈরি করা হয়েছে। এরকম এই বোর্ডটা যদি চিন্তা করো, এই বোর্ডের যে আমরা সাদা পিসটা দেখতে পাচ্ছি সেটা একটা পলিমার। অনেক ছোট ছোট অংশ, অনেকগুলো অংশ, এই অংশ মিলে একত্রিত হয়ে একটা পলিমার তৈরি করে। সুতরাং শব্দের সাথে, অর্থের সাথে মিল যদি আমরা বলি যে অনেকগুলো উপাদান একত্রিত হয়ে যদি একটা উপাদানে রূপান্তর হয় সেটাকে পলিমার বলা হয়। আর ছোট ছোট উপাদানকে বলা হয় মনোমার। ছোট 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 প্রতিটি অংশ কি হবে? মনোমার। সুতরাং আমরা পলিমার সম্পর্কে আইডিয়া পেয়েছি যে অনেকগুলো মনোমার একত্রিত হয়ে পলিমার তৈরি করে। আর পলিমার তৈরি করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া বা প্রক্রিয়া। ক্লিয়ার? সুতরাং আমরা পলিমারকরণ, পলিমার কি শব্দ সেটা বুঝতে পেরেছি, যে অনেকগুলো অংশ, অনেকগুলো উপাদান একত্রিত, একই জাতীয় উপাদান হতে হবে, ভিন্ন উপাদান হলে হবে না, অনেকগুলো প্লাস্টিকের কণা, ছোট ছোট কণা একত্রিত হয়ে পলিমার তৈরি করে। আর পলিমার তৈরি করার প্রক্রিয়াটাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া বা প্রক্রিয়া। যেমন আমরা যে পলিথিন, এই যে পলিথিনের কথা বললাম, এই পলিথিনের কথা যদি আমি বলি, পলিথিন কি দিয়ে তৈরি? ইথিলিন, প্রাকৃতিক গ্যাস। আমরা যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন ব্যবহার করি সেটার একটা অংশ ইথিলিন। ইথেন থেকে ইথিলিন তৈরি হয়। সেই ইথিলিনের সাথে অসংখ্য ইথিলিন যদি একত্রিত করা হয় সেখানে কিছু প্রভাবকের প্রয়োজন হয়, অক্সিজেনের প্রভাবক বা অন্য কিছু প্রভাবকের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা এই ইথিলিন থেকে পলিথিন তৈরি হয়। সেই বিক্রিয়াটা আমরা একটু পরে দেখাবো। একইভাবে পাইপ, পিভিসি পাইপ, যা আমাদের বাসাবাড়ির নির্মাণে বা পানি নিষ্কাশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে, সেই পিভিসি পাইপ সেটাও একটা পলিমার। সেই পলিমারটা, পিভিসি পাইপটা কি দিয়ে তৈরি? ভিনাইল ক্লোরাইড নামে মনোমার দিয়ে তৈরি। সুতরাং এই অংশগুলি তোমাদের মনে রাখতে হবে যে পলিথিন কি দিয়ে তৈরি। আমরা যদি কিছু উপাদানটা লিখি এভাবে, যে পলিথিনের উপাদান, পলিথিনের উপাদান কি? ইথিলিন। ইথিলিন লিখে নাও, খাতায় অবশ্যই লিখতে হবে যে উপাদানটা কি। তার মানে এটা হচ্ছে মনোমার, ইথিলিন হচ্ছে মনোমার। পিভিসি পাইপ, আমি যদি সাংকেতিক চিহ্ন দিতে পারি অথবা এভাবে লিখি, বাংলায় লিখি পিভিসি পাইপ, পিভিসি পাইপ। ঠিক আছে? এই পিভিসি পাইপের উপাদান হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড, এই ভিনাইল ক্লোরাইড। তোমরা যে কোনো অংশ, যে কোনো অধ্যায়, যে কোনো চ্যাপ্টার যদি তুমি খণ্ড খণ্ড করে শিখো, ছোট্ট ছোট্ট প্রশ্ন করে শিখো, তবে সবচেয়ে উপকৃত হবে। যেমন পলিথিন আমরা অহরহ ব্যবহার করি। এই পলিথিন কি দিয়ে তৈরি জানার প্রয়োজন মনে হয় না? যে আমরা জানি এই পলিথিন প্রকৃতির জন্য দূষণের প্রধান কারণ বর্তমান যুগে। এই পলিথিন কি দিয়ে তৈরি? ইথিলিন দিয়ে তৈরি। ইথিলিনটা কোথায় থেকে আসে? প্রাকৃতিক গ্যাস যে আমরা ব্যবহার করি ওটারই একটা অংশ। সুতরাং এটা দূষণীয় না, বা দূষণযোগ্য একটা পদার্থ যা ভাইরাস ব্যাকটেরিয়া এটাকে ধ্বংস করতে পারে না। পিভিসি পাইপ,
ভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি, যা আমরা যেমন বিভিন্ন অ্যাড দেয় দেখবা বিভিন্ন কোম্পানির, যে হাতি পাড়া দিচ্ছি তাও পাইপটা ফেটে যায় না। এটা এতই মজবুত যে একটা বড় হাতি যদি এর উপর দিয়ে যায় হাঁটে, তারপর এই পাইপটা নষ্ট হয় না। ঠিক আছে, এই পিভিসি পাইপ যা আমরা পানি নিষ্কাশনের জন্য ব্যবহার করা হয় ফ্ল্যাট বাড়িতে। এরপরে যদি আমরা বলি আরো, সুতরাং এখানে ভিনাইল ক্লোরাইড হচ্ছে একটা মনোমার। এরপরে আসো বৈদ্যুতিক সুইচ। বৈদ্যুতিক সুইচ এটার উপাদান কি? বৈদ্যুতিক সুইচ, বৈদ্যুতিক সুইচ তো চিনো সবাই, সুইচ ব্যবহার করো, এমন কেউ নাই যে সুইচ ব্যবহার করে না। বৈদ্যুতিক সুইচ সেটা কি? সেটার উপাদানের নাম হচ্ছে বাকেলাইট। বাকেলাইট উচ্চারণটা একটু অন্যরকম, বাকেলাইট। বাকেলাইট নামগুলি একটু সাথে আমার সাথে মুখস্থ করলে হয়ে যাবে। বাকেলাইট উচ্চারণটা সাথে সাথে পড়তে হবে, বাকেলাইট, ডি না টি। আর হলো ভিনাইল ক্লোরাইড, ডি। বাকেলাইট, টি। ইথিলিন বৈদ্যুতিক সুইচের মূল উপাদান বা যা দিয়ে বৈদ্যুতিক সুইচ তৈরি করা হয়, এটা একটা পলিমার, মনোমার। আচ্ছা, এখানে আরেকটু কথা বলে নিই। বাকেলাইট যেমন ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড কি দিয়ে তৈরি হয়? বাকেলাইট এটার মূল উপাদানটা হলো ফেনল ও ফর্মালডিহাইড। এই যে বাকেলাইট যে তৈরি করা হয়, এটার একটা যৌগ, এটা কি দিয়ে তৈরি হয়? ফেনল, ফেনল, সরি, ফেনল যোগ ফর্মালডিহাইড, 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 রশ্মি বাদ পড়ছে। ফর্মালডিহাইড, ফেনল, ফেনল কি? এই যে ইথিলিন বলছি, এগুলি সব একই জৈব যৌগ, এগুলো হচ্ছে রাসায়নিক উপাদান। ফর্মালডিহাইড এটা একটা রাসায়নিক উপাদান, এগুলো তোমরা কেমিস্ট্রিতে দেখেছো। ফর্মালডিহাইড সম্পর্কে আমরা আরো জানি, যার দ্বারা কি বলে বিভিন্ন প্রাণী সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়, যা আমরা বর্তমানের জন্য একটা দূষণীয় পদার্থ, যা আমরা মাছ মাংসে বা মাছে ব্যবহার করে কি তাজা রাখার জন্য, বা কি বলা হয়, যাতে নষ্ট না হয়। কিন্তু ফর্মালডিহাইড ব্যবহার করা হয় যাতে উপাদানটা কি থাকে, যেমন কোনো প্রাণী যদি পচে যায়, যেমন আমরা ল্যাবে ব্যবহার করি বিভিন্ন উদ্ভিদ, বিভিন্ন প্রাণী সংরক্ষণের জন্য আমরা ফর্মালডিহাইড ব্যবহার করে থাকি ল্যাবরেটরিতে। আর ফেনল কি? যেমন ইথিলিন কি? এই C2H2 একটা পদার্থ। এই ফেনল কি? CH3OH, এটা ফেনল। যদি রাসায়নিক সংকেত বলি, এরকম ফর্মালডিহাইডের সংকেত আছে, ফেনলের সংকেত। সুতরাং মিথেন, মিথেন থেকে ফেনল উৎপন্ন হয়, মিথেন, CH4, মিথেন, যা আমরা রান্না কাজে ব্যবহার করি, ওইগুলো থেকেই ফেনল উৎপন্ন হয়। ক্লিয়ার? সুতরাং আমরা এই কতগুলো উপাদানের কথা বললাম। এরপরে আসো, আমরা যে ব্যবহার করি থালা বাসন, এই যে দেখো আমার বাসার খাবারের থালা, তাই না? এই থালাটা কি দিয়ে তৈরি হয়? জানতে ইচ্ছা হয় না? যে হাতেতে পড়লেও কিন্তু হ্যাঁ, অনেক জোরে পড়লে ফেটে যায়, তাহলে কিন্তু ভালোই থাকে, তাই না? অনেক দিন ব্যবহার করা যায়। এই প্লেটটা কি দিয়ে তৈরি? এই প্লেটটা হচ্ছে মেলামাইন বলা হয়, মেলামাইন থালা বাসন, রেজিন নামে, মেলামাইন রেজিন নামক পলিমার, মেলামাইন রেজিন। আমরা সেটা একটু দেখি। মেলামাইন কিটা, এটার নাম কি বলো? মেলামাইন থালা বাসন, মেলামাইনই বলি, লিখি আমি, মেলামাইন, 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 মেলামাইনের থালা বাসন বলতে পারো, মেলামাইনের থালা বাসন, থালা বাসন, মেলামাইনের থালা বাসন। ঠিক আছে? এটা কি দিয়ে তৈরি? মেলামাইনের থালা বাসন কি দিয়ে তৈরি হয়?
মেলামাইনের থালা বাসন দিয়ে কি তৈরি হয়? মেলামাইন হচ্ছে মেলামাইন রেজিন নামক পলিমার। এটার মেন উপাদানটা হচ্ছে মেলামাইন। মেলামাইনের থালা বাসন, মেলামাইনের থালা বাসন তৈরি হয় মেলামাইন প্লাস ফর্মালডিহাইড। মেলামাইন যোগ ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড। ক্লিয়ার? আমরা কয়টা জিনিস শিখলাম এই জায়গায়? ইথিলিন উপাদান কি, সরি পলিথিনের উপাদান কি? ইথিলিন। 2 নম্বর শিখেছি পিভিসি পাইপ, যেটার উপাদানটা কি? ভিনাইল ক্লোরাইড। তারপর বৈদ্যুতিক সুইচ বেকেলাইট, এটা কি দিয়ে তৈরি হয়? ফেনল এবং ফর্মালডিহাইড দিয়ে তৈরি হয়। ফেনল এবং ফর্মালডিহাইড হচ্ছে মনোমার, এগুলি সব কিন্তু মনোমার। এই পাশ হচ্ছে পলিমার, আর এটা হচ্ছে মনোমার। তার মানে পলিমার তৈরি করতে হলে মনোমারের প্রয়োজন। যেমন দেখো 2টা মনোমার ব্যবহার করা হয়েছে বৈদ্যুতিক সুইচ ব্যবহার করার জন্য। মেলামাইনের থালা বাসন যে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে মেলামাইন একটা রাসায়নিক উপাদান, ফর্মালডিহাইড একটা রাসায়নিক উপাদান। এই রাসায়নিক উপাদানগুলি যৌগিক পদার্থ, এগুলি সব হচ্ছে কৃত্রিমভাবে মানুষে তৈরি করে। এটি সব কি? কৃত্রিম। সুতরাং আমরা যদি এখন শ্রেণীবিন্যাস করতে চাই যে আচ্ছা পলিমারকরণ বিক্রিয়া, পলিমারকরণ প্রক্রিয়াটা কি? যে প্রক্রিয়ার মাধ্যমে মনোমারের সাহায্যে পলিমার তৈরি করা হয় সেটা হচ্ছে পলিমারকরণ প্রক্রিয়া, এটা আমরা জানি। এখন আমি যে প্রথম ইয়াটা আছে পলিথিনের উপাদান, পলিথিন যে তৈরি করে কিভাবে সেটার প্রক্রিয়াটা যদি আমি দেখতে চাই তখন কি হবে? যে এই ইথিলিন C2H2 এটা n সংখ্যক, n সংখ্যক মানে কি? আমি যদি পলিথিনটা ছোট করি, এই পলিথিনের ইথিলিনটা কম নিব, আর পলিথিন যদি বড় করতে চাই, বড় পলিথিন বানাইতে চাই, n মানে কি? বেশি সংখ্যক পলিথিন নিতে হবে, ইথিলিন নিতে হবে, বেশি সংখ্যক ইথিলিন। তার মানে n এর মান নির্দিষ্ট না। এটাকে যদি আমি তাপ দেই এবং অক্সিজেন প্রভাবক মানে কি? যার উপস্থিতি থাকতে হয়। যেমন আমরা যে লেখাপড়া করি, যদি স্টুডেন্ট হয়, আমি যদি স্টুডেন্ট হই, তবে টিচার হচ্ছে প্রভাবক। টিচার আমাকে পড়ার জন্য উৎসাহিত করে বা বুঝিয়ে দেয়। অথবা আমি এক রুমে পড়তেছি, পাশে যদি এক টিচার বসে থাকে, আমাকে পড়াচ্ছে না কিন্তু বসে থাকে, তারপর পড়ার গতিটা বৃদ্ধি পাবে। সুতরাং টিচারটা হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করতে, শেখাচ্ছে না, কোনো কিছু শেখাচ্ছে না, শুধু বসে আছে, সেটা হচ্ছে প্রভাবক। এরকম প্রভাবক মানে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে দেয় বা হ্রাস করে দেয় বা উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি করে দেয়। সেই অক্সিজেন অবশ্যই থাকতে হবে পলিথিন তৈরি করার জন্য। উচ্চ তাপ এবং চাপ, উচ্চ তাপ বলতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে, আর চাপ দিতে হবে, চাপ মানে বায়ুমণ্ডলীয় যে চাপ সেটা দিতে হবে 1000 থেকে 2000, 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপ। আমি শুধু বায়ু চাপ লিখলাম, বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ সম্পর্কে আমরা জানি না, অনেকে তোমরা নাও জানতে পারো, সায়েন্স স্টুডেন্টরা জানে। বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 100 সেন্টিমিটারের একটা কাঁচ নল যদি আমি ব্যবহার করি, 100 সেন্টিমিটারের, এরকম 100 সেন্টিমিটার দাগ থাকে, তাই না? এখানে 100 সেন্টিমিটার আছে। যদি এটাকে আমি পারদ দ্বারা পূর্ণ করলাম, তখন বায়ুর চাপের কারণে 76 সেন্টিমিটার এসে সে থেমে যাবে, এই অংশটা ফাঁকা হয়ে যাবে। এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। এটা কি? বায়ুমণ্ডলীয় চাপ। সুতরাং ইথিলিনকে বায়ুমণ্ডলীয় চাপ কত? 1000 থেকে 1200 যদি দেওয়া হয়, আর তাপমাত্রা যদি 200 ডিগ্রি সেলসিয়াস দেওয়া হয়, অক্সিজেনের প্রভাবে কি তৈরি হবে? পলিথিন। পলিথিনের বিক্রিয়াটা কি হবে? একই, কোনো পরিবর্তন নাই, C2H2। এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, মানে অনেক হবে। ব্র্যাকেট দিয়ে এনটা নিচে চলে আসবে। দেখো এনটা ছিল সামনে থাকলে কি হয়, নিচে থাকলে কি হয়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা,
ইথিলিন C2H2। এখানে ডাবল বন্ড দিতে হবে, এখানে একটু পরিবর্তন করি, সরি, CH2 C2H2 ডাবল বন্ড C2H2। এখানে এই বন্ড এন্ডটা কোথায় আসবে, নিচে চলে আসবে। আর এটাও তোমাদের একটু বেশি নিতে হবে, সরি, C2H2 ডাবল বন্ড C2H2, এই ইথিলিন মিথিন ইথিলিন, মানে দুইটা C2H2 থাকবে, দুইটা C2H2। ডাবল বন্ড কেন, এগুলি কেমিস্ট্রির ভাষায় লিখতে হয়। সুতরাং এখানে দেখা যায় n সংখ্যক ইথিলিন ব্যবহার করা হয়েছে, সেটা নিচে n মানে কি, যেমন আমরা যদি হাইড্রোজেন লিখি, এটা এক জিনিস, একটা অণু, এটা কি অণু, আর সামনে যদি 2 দেই, দুটি পরমাণু, এটা কিন্তু অণু না। এখানেও দুইটা পরমাণু আছে কিন্তু এটা অণু, এখানেও দুইটা পরমাণু আছে কিন্তু এটা অণু হবে না। একইভাবে এটা হচ্ছে আলাদা আলাদা পাউডারের মতন বা কণা, ছোট ছোট দানা, সেটা হচ্ছে n সংখ্যক ইথিলিন ব্যবহার করছে। যখন বায়ুমণ্ডলের চাপ, তাপমাত্রা এবং অক্সিজেন প্রয়োগ ব্যবহার করা হয়, তখন সেটা একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, পলিথিন ব্যাগ তৈরি হয়ে যাবে, সেটা হচ্ছে নিচে n হয়ে যাবে, এরকম অণুর মতন হয়ে যাবে, এটা একটা অণু। এটা ছিল অনেক সংখ্যক অণু, এটা হলো একটা অণুতে রূপান্তর হয়ে গেল। এটা হচ্ছে পলিথিন তৈরির বিক্রিয়া। সুতরাং আমরা এই তথ্যটা ভালো করে বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আমরা এই সবগুলি পড়িয়েছি কি, কৃত্রিম পলিমার, কৃত্রিম মানুষের তৈরি করা পলিমার। সুতরাং পলিমার দুই ধরনের, একটা হচ্ছে কৃত্রিম পলিমার, একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার। পলিমার কয় ধরনের, পলিমার দুই প্রকার। পলিমার কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে কৃত্রিম, কৃত্রিম সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করেছি। কৃত্রিম সম্পর্কে এতক্ষণ কি আলোচনা করেছি, তাই না? দুই নম্বর হচ্ছে প্রাকৃতিক। প্রাকৃতিক কৃত্রিমগুলি কি কি, যেমন পলিথিন, পলিথিন, তারপর কি পিভিসি পাইপ, পিভিসি পাইপ, পাইপ, তারপর কি কলম, এই যে কলম আমরা ব্যবহার করি, এরকম অনেক আছে, প্লাস্টিক জাতীয় যত উপাদান ব্যবহার করি। আর প্রাকৃতিক পলিমার কি, প্রাকৃতিক পলিমার যেটা আল্লাহর নিয়ামত, মানে আল্লাহ গাছ দিয়ে তৈরি করে, যেমন আমরা যে পাটের কাপড়, পাট দিয়ে যে সুতা তৈরি হয়, কি বলা হয়, সেটার কথা বলা হয়েছে। আগামী ক্লাসে আমরা এই সুতার সম্পর্কে বা তন্তু সম্পর্কে আলোচনা করব। প্রাকৃতিক পলিমার হচ্ছে যেমন যেমন বলা যায় তুলা দিয়ে যে সুতা হয়, হ্যাঁ, কাপড়, কাপড়, কাপড়ও কিন্তু অনেক রকম, একটা সুতি কাপড়, একটা হচ্ছে কি প্লাস্টিকের কাপড়ের মতো, সেটা হলো কি লাইলন কাপড় বা পলিস্টার কাপড়, সেটা আবার আরেক রকম কৃত্রিম কাপড়, কৃত্রিম ভাবে তৈরি করা হয়। তাই এই কাপড় তৈরি করা হয় অনেক উপাদান দিয়ে, উদ্ভিদ উপাদান, প্রাণীজ উপাদান দিয়ে। আগামী ক্লাসে সেই সম্পর্কে আমরা আইডিয়া নিব। আজকে শুধু পলিমার কি, পলিমারের প্রাকৃতিক কৃত্রিম পলিমারের যে প্রস্তুত প্রণালী আছে একটা দেখিয়েছি, আর বিভিন্ন নামটা শিখিয়েছি। আর আগামী ক্লাসে আমরা প্রাকৃতিক তন্তু বা শুধু তন্তু সম্পর্কে জানবো। আর তোমরা আজকে আর বাকিটা অগ্রসর হই নাই, কারণ অনেক স্টুডেন্ট অনুপস্থিত, অনেকে আসে নাই বা জয়েন হয় নাই। আশা করি আগামী ক্লাসে তোমরা থাকবে। প্রতি সপ্তাহে বিজ্ঞান ক্লাস দুটা হবে, দুটা একটু ক্লাসটা একটু দেখে নিও কোন কোন দিন। আজকে মনে তো থাকবেই, সেটা হলো বৃহস্পতিবার 3টায় আরেকটা ক্লাস আছে, তোমরা একটু রুটিনটা দেখে নিও। আশা করি সবাই ক্লাসে জয়েন হবে সঠিক সময়ে এবং ক্লাসগুলি ভালো করে দেখবে এবং অন্যদেরকে সেটা শেয়ার করবে।
সবাই ভালো থেকো, সুস্থ থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।